আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব হচ্ছে প্রিলিমিনারি যে কোনো পরীক্ষা, সরকারি চাকরির প্রিলিমিনারি পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কের কিছু প্রশ্ন সলিউশন আমরা সিরিয়ালি করার চেষ্টা করব। এখানে আজকে আমরা শুরু করছি রেখা এবং কোণ দিয়ে জ্যামিতি পার্ট সিরিয়ালি এটা করব। আর সেই ক্ষেত্রে আমরা একটা বই সিলেক্ট করে নিয়েছি, সেটা হচ্ছে অগ্রদূত বেসিক ম্যাথ। এই বইটা আমরা সিলেক্ট করেছি এমসিকিউ ম্যাথের জন্য। আমরা চেষ্টা করব কন্টিনিউয়াস ডেলি ক্লাস করার জন্য। ডেলি যদি আমরা ক্লাস করতে পারি, আমরা চেষ্টা করব হচ্ছে 30 থেকে 60 মিনিটের একটা ক্লাস করার জন্য। 30 থেকে 60 মিনিট ক্লাস করলে আশা করি আমরা মোটামুটি 2-3 মাসের মধ্যে অনেকটুকুই শেষ করতে পারবো। তো এই বই নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিবেন, তার মধ্যে আছে হচ্ছে বিসিএস, তার মধ্যে অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে, যেমন ধরেন আপনার এনএসআই, তারপরে এই আপনার পিএসসির যে পরীক্ষাগুলো হয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ সর্বোপরি আমাদের সরকারি চাকরির যে এমসিকিউগুলো থাকে সেই এমসিকিউগুলো কভার আপ করার জন্য আমরা জাস্ট এই ক্লাসগুলো নিব। তো আপনাদের উপস্থিতির উপর বেস করে আমরা ঠিক করব যে ক্লাসের ফ্রিকোয়েন্সি কত হবে। আপনারা এই লাইভটা শেয়ার করে দেবেন। আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারি মাস পুরোটাই আমরা ক্লাস নিব, কারণ তারপরে রমজান মাসে ক্লাস শিডিউলটা চেঞ্জ হবে। আর ক্লাস হবে হচ্ছে রাত 8টার পর থেকে রাত 11টার মধ্যে যে কোনো সময়, কারণ টাইম করে নিয়ে তারপরে ক্লাস নিতে হবে। তো আমরা আজকে দেখব হচ্ছে জ্যামিতি পার্টটুকু। প্রথমে আমরা জ্যামিতি পার্ট দিয়ে শুরু করছি, কারণ জ্যামিতি পার্টটা অনেকের কাছেই কঠিন লাগে। সেই ক্ষেত্রে আমরা জ্যামিতির পার্ট দিয়ে শুরু করছি। তো জ্যামিতির পার্টে শুরু করার সময় আমরা এই বই থেকে শুরু করছি। আপনারা লাইভটা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যেটা বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমরা একটু স্লোই আগাবো, যেহেতু এটা একদমই প্রিলিমিনারি স্টেজের ক্ষেত্রের অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা বলে বলে আগাবো এবং একটু স্লো আগাবো। সেই ক্ষেত্রে যাদের একটু বেশি পারেন তারা একটু ধৈর্য ধরতে হবে আর কি। তো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে জ্যামিতি। জ্যামিতি অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, আর জ্যামিতির হচ্ছে ভূমির পরিমাপ। এইটা আপনারা ছোটোবেলায় পড়ছেন স্কুল কলেজে, স্কুলে হয়তো পড়া আছে এবং এটা পড়লেও 5-6-এ পড়া আছে যে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এটা পরীক্ষায় আসে না, কিন্তু এমসিকিউতে একদম ইজি প্রশ্ন হইলে এমন আসতে পারে যে শব্দের অর্থ কী, তখন আসবে হচ্ছে যে শব্দের অর্থ হচ্ছে ভূমি, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এইটা আপনারা মাথায় রাখবেন। আর তারপরে হচ্ছে অন্যভাবে জ্যামিতি সংজ্ঞা আসতে পারে। জ্যামিতি হলো গণিতের একটি শাখা যেখানে আকার, আকৃতি এবং এই সম্পর্কিত বিভিন্ন আঙ্গিককে পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। অর্থাৎ জ্যামিতি একটা পার্ট যেখানে আপনার গবেষণা করা হয়। কি নিয়ে গবেষণা করা হয়? গবেষণা করা হয় হচ্ছে আকার, আকৃতি এবং এই সম্পর্কিত বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করা হয়। এটা হচ্ছে জ্যামিতি। তারপর যেটা আছে, মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা এবং প্রক্রিয়াসমূহ বিক্ষিপ্ত সূত্রগুলো সর্বপ্রথম বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে 13টি খণ্ডে বিখ্যাত এলিমেন্ট গ্রন্থে লিপিবদ্ধ করেন খ্রিস্টপূর্ব 300 অব্দে। অঙ্কের ক্ষেত্রে এই ইতিহাস জানার খুব একটা দরকার নাই, কারণ এই ইতিহাস আপনাদের আসবে না, আর যদি আসেও সেটা হয়তো ওই পরীক্ষা হয়তো অনেকেই পারবে না। আমাদের এখানে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে জ্যামিতির জনক বলা হয়। জ্যামিতির জনক বলা হয় কাকে? জ্যামিতির জনক বলা হয় হচ্ছে ইউক্লিডকে। ইউক্লিড কে ছিল? ইউক্লিড ছিল একজন পণ্ডিত। এটা মাথায় রাখবেন। জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। ইউক্লিড হচ্ছে একজন পণ্ডিত, ইউক্লিড ছিল, এবং সে হচ্ছে গ্রিক পণ্ডিত। এইটা মাথায় রাখবেন। এই কটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। তারপরে চলে আসি হচ্ছে এই বইতে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো যদি আমরা একটু দেখি। সংজ্ঞার মধ্যে প্রথমে আছে হচ্ছে বিন্দু। বিন্দুর কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নাই। এটা এমসিকিউ পার্টে আসে যে বিন্দুর কি আছে? বিন্দুর কেবল অবস্থান আছে, এইটুকু আপনার মনে রাখতে হবে। বিন্দুর কেবলমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, এটা মাথায় রাখবেন। তারপরে আছে হচ্ছে রেখা। বিন্দু চলার পথকে রেখা বলে। কিছু কিছু তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পরীক্ষায় দেখবেন সংজ্ঞা আসে, তখন এই সংজ্ঞাগুলো কাজে লাগবে। রেখা কাকে বলে? রেখা বলে হচ্ছে বিন্দু চলার পথকে রেখা বলে। রেখার কোনো প্রান্তবিন্দু নাই। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই।
বিন্দু চলার পথটি যখন সোজা বা সরল হয় তখন তাকে সরলরেখা বলে, আর যখন বাঁকা হয় তখন তাকে বক্ররেখা বলে। অর্থাৎ একটা সরলরেখা যদি সোজাভাবে চলে তাহলে এটাকে বলে হচ্ছে সরলরেখা, আর যদি এরকম আঁকাবাঁকাভাবে চলে তাহলে সেটাকে বলে হচ্ছে বক্ররেখা। আর রেখার ক্ষেত্রে তার কোনো প্রান্তবিন্দু নাই, এই বিন্দু যে প্রান্তবিন্দু এমন না, এটা এদিকে চলবে, এটা এদিকে চলবে, আবার এটা এদিকে চলবে, এটা এদিকে চলবে, অর্থাৎ এটার কোনো বিগিনিং এবং এন্ডিং নাই, এটা হচ্ছে রেখা। এখন কথা হচ্ছে আমরা যেগুলো আঁকি এগুলো কি, ধরেন এইটুকু আমরা আঁকলাম, এটা বলি হচ্ছে এ এবং বি। এটা এ এবং বি যখন আমরা আঁকি এটা হচ্ছে রেখাংশ, অর্থাৎ রেখার একটা অংশ, এটাকে বলে হচ্ছে রেখাংশ, রেখার একটা অংশ। এটা আপনাদের মনে রাখতে হবে, অর্থাৎ এ বি হচ্ছে আমাদের রেখাংশ। তাহলে রেখাংশ কি? রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু দুইটা বিন্দু থাকবে, এটাকে বলবো হচ্ছে রেখাংশ। আর রশ্মি কাকে বলে? রশ্মি বলে এখান থেকে শুরু হয়ে এই পাশে আসলো, অর্থাৎ প্রান্ত থাকবে হচ্ছে একটা, অর্থাৎ এখান থেকে শুরু, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এইখানে কোনো শেষ নাই, এটা যেতেই থাকবে, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রশ্মি। তাহলে আমরা রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্যটা বুঝলাম। অর্থাৎ রেখা বলতে বোঝাবে হচ্ছে দুই সাইডেই কোনো ব্যারিয়ার নাই, দুই সাইডেই কোনো বাউন্ডারি নাই, এটা এদিকে অসীম এদিকেও অসীম। আর রেখাংশ বলতে বোঝা হচ্ছে এর একটা অংশ যদি আমরা কেটে নেই এইটুকু পার্ট, তাহলে এটাকে বলবে রেখাংশ। আর রশ্মি বলতে আমরা বোঝাবো যে এক পাশ থেকে শুরু হয়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এন্ডিং পয়েন্ট নাই। তাহলে যদি আমাদের এমসিকিউ আসছে যে রেখার প্রান্তবিন্দু কয়টা, এখানে হবে রেখার প্রান্তবিন্দু নাই, কারণ হচ্ছে এটার কোনো স্টার্টিং এন্ডিং নাই। রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা, একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, ধরেন এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে এন্ডিং পয়েন্ট, এই অবস্থায় থাকবে। রশ্মি হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে কিন্তু কোনো এন্ডিং পয়েন্ট থাকবে না। তারপরে আছে হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা বলতে বোঝায় যে দুইটা রেখা বা দুইটা রশ্মি যদি আমাদের পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে, ধরেন এটা 2 মিটার দূরত্ব আছে একটা থেকে একটা ডিস্টেন্স, এখানেও 2 মিটার, এরকম আজীবন যেদিকেই যাক, এটা এদিকে যাক আর উল্টা দিকে যাক, দুই দিকেই আমাদের যেই পার্থক্যটা থাকবে, অর্থাৎ তাদের যেই দূরত্বটা থাকবে এইটা 2 মিটার হবে, তখন এটাকে সমান্তরাল রেখা বলে। এখন এই সমান্তরাল রেখা দুইটা থাকবে, তার সাথে আরেকটা সমান্তরাল রেখা টানি, তাও এটা সবসময় একই দূরত্ব বজায় রেখে চলবে। অর্থাৎ এখানে যদি ধরেন 2 থাকলো, এখানে ধরেন 1 থাকলো দূরত্বটা এই রেখার সাথে এই রেখা, তাহলে এই এক দূরত্ব বজায় রেখে সে সারা জীবন চলতে থাকবে, এগুলোকে বলা হয় হচ্ছে সমান্তরাল রেখা। দুইটা রেখার সমান্তরাল হওয়ার শর্ত এখানে দেওয়া আছে। সরল রেখা দুইটা একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে মানে হচ্ছে একই কাগজের মধ্যে আপনি আঁকবেন। এখন দেখা গেল একটা কাগজের এক খাতায় আঁকছেন আর একটা আরেক খাতায় আঁকছেন, সেই ক্ষেত্রে হবে না, দুইটা তল আলাদা হয়ে যাবে, সেজন্য আমাদের একই সমতলে থাকবে। এদেরকে যে কোনো দিকে যত খুশি বাড়ালে একটি অপরটিকে ছেদ করবে না, অর্থাৎ সমান্তরাল রেখা রেল লাইনের মতো, কখনো লাইনের যে দুইটা পাত থাকে, এই পাশে একটা পাত থাকবে এই পাশে একটা পাত থাকবে, এটা কখনোই এক জায়গায় যায় মিলবে না, অর্থাৎ দুইটা সবসময় এই দূরত্ব বজায় রেখে চলবে, এইটাকে বলা হয় হচ্ছে আপনার সমান্তরাল রেখা। তাহলে শর্ত 1 হচ্ছে একটা সমতলে থাকবে, শর্ত 2 হচ্ছে যে যেদিক খুশি বাড়ায় যত খুশি বাড়ায় কিন্তু একটাকে ছেদ করবে না। আর দুটি সরল রেখার মাঝখানে লম্ব দূরত্ব সবসময় সমান থাকবে। লম্ব দূরত্ব মানে হচ্ছে এই রেখার সাথে এই রেখার যদি লম্বটা নিই আমি এইভাবে, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্স বা দূরত্ব সবসময় সমান থাকবে, অর্থাৎ এদিকে যদি 2 মিটার হয় এটাও 2 মিটার এটাও 2 মিটার। এখন যদি এমন হয় যে এখানে 2 মিটার আছে, আপনার এদিকে আসতে আসতে দূরত্ব 1 মিটার হয়ে গেছে, তাহলে বোঝা গেল যে এটা 2 মিটার হয়েছে এটা 1 মিটার হয়েছে, সামনে এক সময় যায় এইটা এক সময় যায় একটাকে ক্রস করবে বা লেগে যাবে, সেই ক্ষেত্রে এইটা সমান্তরাল রেখা হবে না। তাহলে সমান্তরাল রেখা হইতে হলে আমার শর্ত লাগবে হচ্ছে 3টা। প্রথম শর্ত হলো একই তলে হইতে হবে, দ্বিতীয় শর্ত হইল যে ছেদ করবে না, তৃতীয় শর্ত যেটা সেটা হচ্ছে তাদের যে লম্ব দূরত্ব থাকবে সেই লম্ব দূরত্ব সবসময় সমান থাকবে। এবার আসি লম্ব রেখা। লম্ব রেখা হচ্ছে যে কোনো রেখা অন্য রেখাকে সমকোণে ছেদ করলে তাকে লম্ব রেখা বলে। যেমন এই একটা রেখা আছে, এটা যদি আরেকটা রেখা আমি টানি তাহলে এটা হলো লম্ব রেখা। লম্ব রেখা 90 ডিগ্রি হয়, একটা আরেকটার উপরে 90 ডিগ্রি কোণে হয়, এটাকে বলে লম্ব রেখা। তারপরে আসি হচ্ছে তল। রেখার সঞ্চার পথকে তল বলে। অন্যভাবে পৃষ্ঠকেই তল বলে, ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। যেমন একটি ইটের 6টা পৃষ্ঠ আছে, প্রত্যেকটা পৃষ্ঠ এক একটি তল নির্দেশ করে। তলের দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই। তল মানে হচ্ছে ধরেন আমি যদি এরকম একটা বক্স আঁকি,
তাহলে বক্সের প্রতিটা পৃষ্ঠ যেটা থাকবে, অর্থাৎ এইটা একটা পৃষ্ঠ, এইটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে এক একটা তল। আর এটা বলা হচ্ছে রেখার সঞ্চার পথকে তল বলে। সঞ্চার পথ বলতে কি বোঝায়? সঞ্চার পথ বলতে বোঝায় যে দুইটা বিন্দু থেকে একটা রেখা যদি এভাবে টানতে থাকি, তাহলে এখান থেকে দূরত্ব সমান দূরত্ব বজায় রেখে সামনের দিকে আগাবে। এটাকে বলে সঞ্চার পথ। যদিও এটা আপনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, সেক্ষেত্রে তলটা বুঝলেই হবে। তারপর আসি মাত্রা। মাত্রা হচ্ছে ইংলিশে বলে হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনের ক্ষেত্রে আমরা 2D শুনছি, 3D শুনছি, তারপরে 4D, 5D, 6D। আমরা যারা মোবাইলে গ্লাস ইউজ করি দেখবেন 10D পর্যন্ত তারা লেখে। আসলে 2D এবং 3D এর বাইরে কোনো ডি এখনো পর্যন্ত বাস্তবে নাই। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন, অর্থাৎ দুইটা মাত্রা থাকবে। একটা মাত্রা থাকবে হচ্ছে দৈর্ঘ্য, একটা মাত্রা থাকবে হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে 2 মাত্রার জিনিস। আর 3D হচ্ছে 3 মাত্রার জিনিস। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থাকবেই, সাথে অ্যাড হবে হচ্ছে উচ্চতা। তাহলে 3 মাত্রিক জিনিসের মধ্যে মাত্রা হচ্ছে 3টা, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর দ্বিমাত্রিক জিনিসের মধ্যে মাত্রা হচ্ছে 2টা, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এই হচ্ছে দুইটার পার্থক্য। তারপরে আসি হচ্ছে কোণ। কোণ বলতে কি বোঝায়? দুইটি রেখা কোনো বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। এটা একদম সোজা সংজ্ঞা, যে দুইটা রেখা, ধরেন এই একটা রেখা, এই একটা বিন্দুতে মিলিত হইল, তাহলে এখানে যেটা কোণ উৎপন্ন হইল, এটাকে বলে হচ্ছে কোণ। এটা মাথায় রাখতে হবে। এবার আসি বিভিন্ন ধরনের কোণ। বিভিন্ন ধরনের সংজ্ঞা অনুযায়ী বিভিন্ন ধরনের কোণ আছে, অর্থাৎ পরিমাপ অনুযায়ী কোণ আছে। প্রথম কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ আমরা যখন একটা কোণ লিখব, তখন দেখবো সেটা 90 ডিগ্রির চেয়ে ছোট না বড় না সমান। যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে হবে হচ্ছে সূক্ষ্মকোণ, আর যদি 90 ডিগ্রি সমান হয় তাহলে সমকোণ। আপনারা সবসময় দেখবেন যে কোনো জায়গায় সমকোণের ক্ষেত্রে সাইনটা এমন থাকে, আর অন্যান্য কোণের ক্ষেত্রে সাইনটা এমন থাকে। তো সমকোণ বুঝাইতে গেলে কোনো প্রশ্নে বা কোনো জ্যামিতিক চিত্রে যদি এই সাইন থাকে, স্ট্রেট এরকম থাকে, ধরেন এখানে বুঝাইলো এরকম, তাইলে বুঝতে হবে এটা 90 ডিগ্রি। আর যদি এমন দিয়ে থাকে তাহলে এটা 90 ডিগ্রি হইতে পারে, নাও হইতে পারে। তাহলে সমকোণের যে সাইন, এটা হচ্ছে এই সাইন। আর যে কোনো কোণের সাইন আমরা এরকম বাঁকা করে দেখাই, এটা হচ্ছে সমকোণ। সমকোণের ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তারপরে চলে আসবো হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ বলতে বোঝায় হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ, এই ইংলিশটা মনে রাখবেন। ইংলিশ মনে রাখার কারণটা হচ্ছে যে ইংলিশটা মনে রাখলে আমাদের যে কোনো কিছু বুঝতেও সুবিধা হয়। মানে সবসময় যে কঠিন লাগবে সেটা না, ইংলিশটা যে আপনার শিখতেই হবে সেটাও না, কিন্তু ইংলিশ শেখা ভালো। কারণ কিছু কিছু পরীক্ষায় আপনার প্রিলিমিনারি ম্যাথ ইংলিশে আসে, তখন আপনার ঝামেলায় পড়ে যাবেন। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ বলতে বোঝা হচ্ছে 90 ডিগ্রির অপেক্ষা বড়। তাইলে তিনটা জিনিস আমরা পাইলাম এখানে। একটা পাইলাম হচ্ছে এটা 90 ডিগ্রির কম, এটা হচ্ছে 90 ডিগ্রির সমান, আর এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি বা বড়। তারপরে আসি সরল কোণ। সরল কোণ হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল বলে ইংলিশে। সরল কোণ হচ্ছে একটা রেখা টেনে যদি আমি বলি একটা কোণ আছে, তাহলে এটা হবে হচ্ছে সরল কোণ। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তারপর আছে হচ্ছে পূরক কোণ। পূরক কোণ বলতে বোঝায় যদি দুইটা কোণ মিলায় আপনার 90 ডিগ্রি হয়, দুইটা কোণ মিলায় 90 ডিগ্রি হবে, তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। অর্থাৎ দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, ধরেন একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, যদি প্রশ্ন করে যে এর পূরক কোণ কত হবে, আপনারা জানেন যে দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা পূরক কোণ হয়। ধরেন 30 ডিগ্রির সাথে এক্স কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এক্স এর মান আসবে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি পূরক কোণ আসবে হচ্ছে 60 ডিগ্রি। তারপরে আমাদের আছে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের ইংলিশ হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে দুই সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ধরেন একটা কোণ আসলো হচ্ছে 190 ডিগ্রি, তাহলে এটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ, বা 182 ডিগ্রি, এটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। এগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের ইংরেজি হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা মনে রাখবেন। পূরক কোণের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তারপরে আছে হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এমন যে ধরেন এই দুইটা কোণ, এই একটা কোণ আঁকলেন, এই আরেকটা কোণ আঁকলেন, এই দুইটা পাশাপাশি কোণ। পাশাপাশি দুইটা কোণ হলেই সন্নিহিত কোণ হবে, এবং এটা শীর্ষবিন্দু একটা হবে। এই হচ্ছে আমাদের কোণের ব্যাপারটা গেল। তারপর এখানে আছে হচ্ছে জ্যামিতিক ধারণা। রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর সহকারী পরিচালক 2000 সাল, মানবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক 99 সাল। এইসব ইজি অঙ্কগুলো অনেক আগে আসতো পরীক্ষায়, দেখবেন 2000 সাল, 99 সাল,
2020-এর আগে, মানে 18, 16, 17, 18, 19 এগুলোতে আসতো এইসব ইজি অঙ্ক, এর আগের সবগুলোতে। এবং এর আগে যেগুলো আসতো ধরেন 2000 সাল, 99, 95, 2015-16 সাল পর্যন্ত একদম সিলি ম্যাটারের অঙ্কগুলো আসতো, যেগুলো এখন পরীক্ষায় আসে না। তাও আপনি জেনে রাখেন, রেখার কয়টা প্রান্তবিন্দু আছে? আমরা বলছিলাম কি রেখার কোনো প্রান্তবিন্দু হয় না। রেখা কোনটাকে বলছিলাম আমরা? রেখা বলছিলাম এদিকে যাবে এদিকে যাবে, কিন্তু কোনো প্রান্তবিন্দু থাকবে না, অর্থাৎ অসীমভাবে রেখা চলে যাবে, সেটাকে বলবো হচ্ছে আমরা রেখা। রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, সেটা আমরা জানি। তাহলে রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না, এটুকু শিওর গেল। রেখার যদি কোনো প্রান্তবিন্দু না থাকে, তাইলে উত্তর হবে হচ্ছে কোনো প্রান্তবিন্দু নেই। এটা অনেকে দিয়ে আসবেন হচ্ছে দুইটার প্রান্তবিন্দু থাকবে হচ্ছে রেখাংশের, এটা রেখার না। আমি আবার বলি, প্রান্তবিন্দু যদি দুইটা দেন তাহলে উত্তর হবে হচ্ছে রেখার না, রেখাংশের। রেখাংশের আপনার প্রান্তবিন্দু থাকে হচ্ছে দুইটা। তারপর এখানে কোণ বাকি ছিল কিছুগুলো, সেগুলো আমরা শেষ করে নিই। বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে দুইটা রেখা যদি একটা রেখা ছেদ করে, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একটা বিপ্রতীপ কোণ এবং দুইটা সমান। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে হচ্ছে 45 ডিগ্রি। তারপরে আসে হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ হচ্ছে যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা রেখা ছেদ করে, তাহলে এই কোণের হচ্ছে একান্তর কোণ। আবার একইভাবে যদি আমরা উল্টা করি, যে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, এই দুইটা কোণ হবে হচ্ছে একটা সমান, সমান হবে হচ্ছে একান্তর কোণ বলে। একান্তর কোণের ইংরেজি হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যদিও এইটার ইংলিশ মুখস্থ করাটা খুব একটা জরুরি না আপনার, কারণ আপনার পরীক্ষায় কখনোই দেখা গেল যে ইংলিশে কোনো সম্পদ উপপাদ্য আসতেছে না, সেই জন্য আপনার এইটার ইংলিশ অন্তত মুখস্থ না করলেও চলবে, কিন্তু মুখস্থ করে রাখা ভালো। তারপরে আসি অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে বোঝা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। অনুরূপ কোণ হচ্ছে একান্তর কোণের মতোই, অর্থাৎ যদি এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এই কোণ আর এই কোণ সমান, সেটা হচ্ছে অনুরূপ কোণ। অর্থাৎ এটার অনুরূপ কোণ হচ্ছে এইটা, এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা। এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ গেল। তারপরে আমরা যেটাতে ছিলাম সেটাতে চলে আসি। আমরা ছিলাম হচ্ছে রেখাতে, রশ্মিতে, সেটাতে আমরা যাই। এখানে ছিল হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টা? দুইটা বিন্দু দিয়ে যদি আপনি রেখাটা দেন, তাহলে সরল রেখার সংখ্যা হবে কয়টা? এটা অবশ্যই একটা হবে, কারণ আপনি দুইটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা সরল রেখাই আঁকতে পারবেন, সেই জন্য উত্তর হবে হচ্ছে একটি। এটা মনে রাখবেন। বিন্দু কত মাত্রিক? বিন্দু যখন আমরা পড়লাম তখন পড়লাম যে এটা দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র অস্তিত্ব আছে, সেই জন্য এর কোনো মাত্রা নাই, তাহলে হবে হচ্ছে শূন্য মাত্রা। মাত্রা কয়টা আমরা পড়ছিলাম? মাত্রা পড়ছিলাম হচ্ছে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তলের মাত্রা কয়টা? তলের মাত্রা হচ্ছে, আমরা বলছিলাম তল কাকে বলে? তল হচ্ছে একটা সারফেস, যেটা থাকে ইংলিশে বলে সারফেস বলে। অর্থাৎ একটা বাক্স যদি আমি আঁকি, তাহলে বাক্সের উপরের একটা পৃষ্ঠকে আমরা তল বলতেছি। তাহলে ওই পৃষ্ঠের কি থাকবে? ওই পৃষ্ঠের থাকবে হচ্ছে দৈর্ঘ্য আর থাকবে হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যখন থাকবে, তখন সেটাকে আমরা কি বলি? তল বলি। তাহলে তলের মাত্রা কয়টা হবে? মাত্রা হবে হচ্ছে দুইটা, একটা হবে হচ্ছে দৈর্ঘ্য, একটা হবে হচ্ছে প্রস্থ। তারপরে চলে আসি 5 নম্বরে, যে দুইটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলোর নাম কি? একই কথা, আমি যেটা বললাম দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা নিয়ে হচ্ছে তল সৃষ্টি হয়। তাহলে মাত্রা হচ্ছে দুইটা, দৈর্ঘ্য এবং প্রস্থ। তারপরে চলে আসি হচ্ছে 6 নম্বরে, এবি রেখাংশের উপর পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য? এবি রেখাংশের উপরে পি একটা বিন্দু, ধরেন এবি একটা রেখাংশ এ বি, ধরেন এর উপর একটা বিন্দু আছে হচ্ছে পি। এখন বলছে হচ্ছে কোনটা সত্য। এখানে দেখেন এবির সাথে একটা সম্পর্ক দেখানো আছে, যে এ বি ইজ গ্রেটার দেন এ পি। এটা অবশ্যই সত্য, কারণ এ বি হচ্ছে পুরো লাইনটা, ধরেন পুরো লাইনটা হচ্ছে আমাদের 10, আর পি এখানে হচ্ছে 3, তাহলে 10 ইজ গ্রেটার দেন 3, এটা মাস্ট বি সত্য। এবং আপনি মূল রেখা যদি 10 হয় বা এ বি হয়, এবং এর মাঝখানে যে কোনো বিন্দু দিয়ে যেখানেই ভাগ করেন না কেন, অবশ্যই যেহেতু এই বড় রেখার অন্তর্ভুক্ত রেখা হচ্ছে ছোট রেখাটা, বা ধরেন পি এই জায়গায় ধরলেন আপনি, এপি পর্যন্ত হচ্ছে ছোট রেখাটা এ বির ভিতরে অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে অবশ্যই এ বড় হবে। সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে এ বি ইজ গ্রেটার দেন এপি। এগুলো 2008 সালের প্রশ্ন।
এক বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়, একটা বিন্দু থেকে কয়টি রশ্মি আঁকা যায়। রশ্মির সংখ্যাটা কি ছিল, রশ্মির সংখ্যা হচ্ছে স্টার্টিং আছে এন্ডিং নাই। তাহলে এইখান থেকে আপনি যে কোনো দিকে যত খুশি ইচ্ছা আপনি রশ্মি টানতে পারবেন, এদিকে 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 সব দিকে আপনি টানতে পারবেন। সেজন্য আমরা বলতে পারবো রশ্মি হবে হচ্ছে অসংখ্য। তারপরে চলে আসি হচ্ছে টাইপ 2-তে, দুটি সমান্তরাল রেখার কয়টা বিন্দুতে ছেদ করে। বলছিলাম সমান্তরাল রেখা যখন আমরা পড়লাম তখন বলছিলাম যে সমান্তরাল রেখা কখনোই ছেদ করবে না, সেজন্য হবে হচ্ছে 0, কোনো বিন্দুতেই ছেদ করবে না, এটা হবে উত্তর। তারপরে বলা আছে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কোনটি সঠিক নয়। প্রশ্নগুলো একটু খেয়াল রাখবেন, প্রশ্নে মাঝে মধ্যে আসে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। সমান্তরাল দুইটা রেখাকে পরস্পর যদি আরেকটা রেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হবে, তারপরে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর অনুরূপ কোণগুলো সমান হবে, আর হচ্ছে অনুরূপ কোণগুলো সমান নয়, তাহলে এইটা মিথ্যা কথা, এটা হচ্ছে অনুরূপ কোণগুলো সমান হবে, সেই জন্য উত্তর হবে হচ্ছে খ। তারপরে আসি হচ্ছে পরের প্রশ্নে বলা আছে দুইটা লাইন একে অন্য থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। এখানে দেখেন দুইটা লাইন একে অন্য থেকে 2 মিটার দূরত্বে সমান্তরালভাবে চলে যাচ্ছে, সমান্তরালভাবে গেলে কখনোই মিলিত হওয়ার সম্ভাবনা নাই, সেজন্য উত্তর হবে হচ্ছে কোনোটাই না, অর্থাৎ কখনোই মিলিত হবে না। তারপরে চলে আসে হচ্ছে টাইপ 3-তে, কোণে দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুইটিকে কি বলে। দুইটি কোণের একটা সাধারণ বাহু থাকলে, অর্থাৎ এই ধরেন কোণ, এই একটা কোণ, এটা সাধারণ বাহু হচ্ছে এইটা, অর্থাৎ কমন যে বাহুটা আছে এটা হচ্ছে এই বাহুটা হচ্ছে কমন। এখন বলছে কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুইটিকে কি বলে। তো এই কোণ আর এই কোণ এটাকে কি বলে, এটাকে বলবে হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। আমরা জানি পাশাপাশি দুইটা কোণ থাকলে সেটাকে বলে হচ্ছে সন্নিহিত কোণ, সেক্ষেত্রে সন্নিহিত কোণ হবে হচ্ছে উত্তর। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি করে, এটা একদম ইজি। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কোণ করবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ কোণ হবে হচ্ছে চারটা। এই চারটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে চলে আসি হচ্ছে 13 নম্বরে বলছে এবি একটি সরলরেখা কোনো একটি বহিস্থ বিন্দু ও থেকে এবি রেখার ক্ষুদ্রতম দূরত্ব ওসি হলে কোণ ওবিসি ইকুয়ালস কত। তো এবি ধরেন একটা সরলরেখা, ধরেন এই এ এবং বি সরলরেখা, ও একটা বহিস্থ বিন্দু, ও বিন্দু থেকে লম্ব দূরত্ব ধরেন এটা টানলাম, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে ও। এখন বলা হচ্ছে ও সিবি এই কোণটা কত। যেহেতু লম্ব দূরত্ব তাহলে অবশ্যই লম্ব আঁকছেন, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণের পরিমাণ হবে হচ্ছে 90 ডিগ্রি। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল কত। দুইটা সরলরেখা ধরেন একটাকে ছেদ করলো, সন্নিহিত কোণ বলতে কি বোঝায়, সন্নিহিত কোণ বলতে বোঝায় এই কোণ হইতে পারে, অথবা এই দুইটা হইতে পারে, অথবা আপনার এই দুইটা মিলাইয়া হইতে পারে, অথবা এই দুইটা মিলাইয়া হইতে পারে। তাহলে এটা কি হয়, এই দুটো যদি মিলে তাহলে এটা হয় হচ্ছে একটা সরল কোণ, অর্থাৎ এইভাবে স্ট্রেট লাইনে এই কোণ আর এই কোণ মিলাইলে এটা হয় হচ্ছে সরল কোণ। সরল কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 ডিগ্রি হবে হচ্ছে এইটার উত্তর। তারপরে বলা আছে হচ্ছে 15 নাম্বার আছে উপরের ছবিতে n ডিগ্রি সমান সমান কত। n ডিগ্রি সমান সমান বের করতে গেলে আপনার ধরেন এই যে টোটাল কোণটা এটা মিলাই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 45 যোগ 90 যোগ 30 যোগ n সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এই হিসাবে বের করলে n এর মান আসে হচ্ছে 15। আর এটা দ্রুত করতে পারেন, সেটা হচ্ছে এটা 90 ডিগ্রি আছে, তাহলে আরও 90 ডিগ্রি করলে হয়ে যায়। তো 90 থেকে 45 বাদ দেন থাকে হচ্ছে 45, 45 থেকে 30 বাদ দেন থাকে হচ্ছে 15, তখন এটা আসবে হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ সব মিলাই হচ্ছে 180 ডিগ্রি, একটা একটা করে বাদ দিতে থাকেন তাহলেই এটা বের হয়ে যাবে। তারপরে আছে হচ্ছে 16 নাম্বার, 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত। ধরেন এরকম একটা আঁকলাম, এটা হচ্ছে 37 ডিগ্রি, এটার বিপ্রতীপ কোণ বাইর করতে বলছে। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে আর উল্টা, আর বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়, সমান হয়, তাহলে এটাও আসবে হচ্ছে 37 ডিগ্রি, তাহলে 37 ডিগ্রির বিপ্রতীপ কোণ হবে হচ্ছে 37 ডিগ্রি, ঠিক হবে এই প্রশ্নের উত্তর। তারপরে আসি 17 নাম্বারে বলা আছে দুইটি কোণ পরস্পর সমান এবং এদের একটি বাহু অপরটির এক বাহু সমান্তরাল।
কোণ দুইটির বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান এবং বাহু এটা সমান্তরাল। যদি এই বাহু সমান্তরাল হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও বলা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখেন যদি আমি এরকম টানতাম, এটা যদি এখানে নিয়ে আসতাম, এরকম টানতাম, এটা 30 ডিগ্রি হইতো, তাহলে এই বাহু সমান্তরাল, তাহলে যেহেতু এই কোণ সমান, তাহলে এই বাহু এবং এই বাহু অর্থাৎ এইটা এবং এইটা দুইটাই কি হবে, সমান্তরাল হবে। তাহলে উত্তর হবে হচ্ছে এরা পরস্পর সমান্তরাল হবে। তারপরে আসি হচ্ছে 18 নম্বরে। 18 নম্বরে বলা আছে দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের একটি বিপরীত কোণকে অপরটির কি বলা হয়। একটার বিপরীত কোণের অপরটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ, অর্থাৎ এরকম যদি একটা ছেদ করে তাহলে এই কোণে সমান হয়, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। তারপর আছে হচ্ছে 19 নাম্বার, এ বি এবং সিডি সরলরেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করলে কোন গাণিতিক বাক্যটি সত্য হবে। এটা আসছে 17তম বিসিএস পরীক্ষায়। এটা কোনটা সত্য হবে? এটা সত্য হবে হচ্ছে এ ও ডি এর সাথে সম্পর্ক করছে এখানে, তাহলে এটা সমান সমান এটা হবে, কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ বলে। এ ও ডি ইকুয়ালস হচ্ছে বিওসি। বিওসি কোথায় আছে সেটা দেখেন, এখানে আছে হচ্ছে বিওসি, তাহলে এই ক হবে হচ্ছে উত্তর। সবসময় অপশন দেখে করতে হয় না, আপনি দেখবেন সবগুলো এওডি আছে, সেটা মিলে কোনটা সেটা করে দিবেন, তাইলেই হবে। সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ পাওয়া যায়? তো এই একটা সরলরেখা, এটার উপর যদি লম্ব আঁকেন তাহলে সমকোণ পাওয়া যাবে কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ দুইটা সমকোণ পাওয়া যাবে। এই দুইটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে আছে এক সমকোণে থাকে কত ডিগ্রি? এক সমকোণে 90 ডিগ্রি থাকে, এটা নতুন করে বলার কিছু নাই। যে কোণের ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সমকোণ। এগুলো সব আপনারা জানেন। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি থাকে, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি থাকে, সূক্ষ্মকোণ হচ্ছে 90 এর চেয়ে ছোট, আর স্থূলকোণ হচ্ছে 90 এর চেয়ে বড়। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এগুলো কমন প্রশ্ন, ইজি প্রশ্ন, এগুলো 14 সাল 15 সালে আসতো। এক কোণের মান 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? 80 ডিগ্রি হওয়া মানে হচ্ছে এটা 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে কম হলে সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। স্থূলকোণ কোনটা? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এটা 90 ডিগ্রি বাদ, এটা 50 ডিগ্রি 90 এর চেয়ে ছোট, এটাও 60 ডিগ্রি বাদ, 100 ডিগ্রি হচ্ছে 90 এর চেয়ে বড়, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 100 ডিগ্রি। 150 ডিগ্রি কোণ কি? 150 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে 90 থেকে 180-র মাঝামাঝি যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে স্থূলকোণ। 90 থেকে 180 কোন প্রকারের কোণ? স্থূলকোণ। এটা তো এখনই বলে দিলাম আমি, সেক্ষেত্রে এটা পারবেন সোজা। 182 ডিগ্রি কোণ কোনটা? 182 ডিগ্রি কোণ হচ্ছে 180 থেকে 360 এর মাঝামাঝি যে কোণগুলো আছে এগুলোকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 182 এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে 182 হবে হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। তারপরে আছে 250 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 250 ডিগ্রি কোণকে বলে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 253 ডিগ্রি কোণকেও প্রবৃদ্ধ কোণ বলে। তারপরে দুই সমকোণের ব্যাখ্যা, বড় চার সমকোণ ছোট কোণকে কি বলে? এটাকেও প্রবৃদ্ধ কোণ বলে। সবই এখানে প্রবৃদ্ধ কোণের প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে বইটার মধ্যে, সেই জন্য ইজি হয়ে গেছে। তারপরে আসেন টাইপ 4, পূরক ও সম্পূরক কোণ। পূরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মাথায় রাখবেন। দুই কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একে অপরকে কি বলে? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি সমান হলে, দুই কোণ মিলে 90 ডিগ্রি সমান হলে একটার পূরক কোণ বলে। দুইটি পূরক কোণের সমষ্টি কত? তারপরের প্রশ্ন। দুইটি পূরক কোণের সমষ্টি কত? দুইটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। একটি কোণ 35 ডিগ্রি হলে পূরক কোণ কত হবে? 35 মাইনাস 90, এটা আসবে হচ্ছে 55 ডিগ্রি। 30 ডিগ্রির পূরক কোণ কত? 30-এর সাথে 60 যোগ করলে 90 হয়, তাহলে 60 ডিগ্রি হবে হচ্ছে পূরক কোণ। 55 ডিগ্রির পূরক কোণের পরিমাণ কত? 55-র সাথে যদি আমরা 35 যোগ করি তাহলে হয় হচ্ছে 90, সেক্ষেত্রে 35 ডিগ্রি হবে হচ্ছে পূরক কোণ। তারপরে আছে হচ্ছে 40 ডিগ্রির পূরক কোণ কোনটা? 40 ডিগ্রির পূরক কোণ আসবে হচ্ছে 50 ডিগ্রি, কারণ 40 আর 50 যোগ করলে 90 হয়। 50 ডিগ্রি পূরক কোণ কত? প্রাক প্রাথমিক পরীক্ষায় আসছে। এটা হচ্ছে আপনার 40 ডিগ্রি, 40 আর 50 হচ্ছে 90, অর্থাৎ দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটার পূরক কোণ বলে। 65 ডিগ্রি পূরক কোণ কত হবে? 65 ডিগ্রি পূরক কোণ হবে হচ্ছে 25 ডিগ্রি। একটা কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটার মান কত হবে? তো একটা কোণ পূরক কোণের 24 ডিগ্রি বেশি হইলে কোণটার মান কত হবে? কোণটা হচ্ছে 24 ডিগ্রি বেশি, তাহলে একটা x মাইনাস 24 ধরতে পারি,
অর্থাৎ একটা এক্স ডিগ্রি, একটা হচ্ছে এক্স মাইনাস 24 ডিগ্রি, তাহলে দুইটা যোগ করলে আসবে হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে জাস্ট আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এখান থেকে এক্স এর মান বের করে আপনারা বের করতে পারবেন। এক্স এর মান আসবে হচ্ছে 57, তখন 57 হবে হচ্ছে এটার উত্তর। একটা কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তো একটা কোণের মান তার পুরো কোণ মানের অর্ধেকের সমান হচ্ছে, ধরেন এই একটা কোণ আঁকলাম, একটা কোণের মান পুরো কোণের অর্ধেকের সমান। এটা যদি 2x হয়, এটা হচ্ছে x, তাহলে সব মিলিয়ে কত হবে? সব মিলিয়ে হচ্ছে 3x সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণটার মান কত? কোণটার মান আসবে হচ্ছে x ইকুয়ালস 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে হচ্ছে তখন প্রশ্নের উত্তর। তারপরে বলা আছে হচ্ছে একটা ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? তো এখন বলা হচ্ছে কোণের মান হচ্ছে একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে অন্য কোণ দুইটার অনুপাত কত? 2:3। তাহলে ছোট কোণটা কত? ছোট কোণটা হচ্ছে 2। তাহলে 5/2 ইন্টু 90 ডিগ্রি আমাদের করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 36 ডিগ্রি। আমার চাইছে হচ্ছে এই কোণের পূরক কোণ। এই কোণের পূরক কোণ বের করতে গেলে আমার 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি আমরা বিয়োগ করব। তাহলে আসবে হচ্ছে 54 ডিগ্রি। 54 ডিগ্রি হবে হচ্ছে আলটিমেটলি এই ছোট কোণের পূরক কোণ, এই 54 ডিগ্রি। এগুলো একদমই ইজি, আপনাদের অনেকের কাছে বোরিং মনে হইতে পারে, কিন্তু এগুলা একবার দেখে যান, কারণ হচ্ছে যে কোনো সময় পরীক্ষায় আসলে প্যাচ লেগে যেতে পারে। আর প্রশ্ন সোজা হইলেই কিন্তু যদি সোজাটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশন আপনি পিছিয়ে পড়বেন, সেই জন্য এগুলো একটু দেখে রাখেন। তারপর হচ্ছে 43 আছে হচ্ছে কোণ এ এবং কোণ বি পরস্পর পূরক, কোণ দুইটির অনুপাত 3:2 হলে এ এর মান কত? তো এ এবং বি যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে দুইটা কোণ মিলাই হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা ভাগ করব হচ্ছে 3:2 ভাবে। তো 3:2 হলে এ হচ্ছে 3, বি হচ্ছে 2। এই হিসাবে আমাদের এই 90কে 5 ভাগ করতে হবে। এই যে দেখেন এখানে 90কে 5 ভাগ করে 3 ভাগ নিছে, তাহলে আসবে হচ্ছে 54 ডিগ্রি। অর্থাৎ কোণ এ এর মান হবে হচ্ছে 54 ডিগ্রি। তারপরে চলে এসেছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? দুই কোণ মিলাইয়া, অর্থাৎ এই কোণ একটা প্লাস কোণ আরেকটা মিলাইয়া যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা সম্পূরক কোণ বলে। তো দুই কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সম্পূরক কোণ। পূরক কোণ কখন হয়? পূরক কোণ হচ্ছে দুইটা মিলে যখন 90 ডিগ্রি হয়। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে গেলে 180 ডিগ্রি থেকে আমরা 45 বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব এটা হচ্ছে 135 ডিগ্রি। 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে? এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি আমরা বিয়োগ করব, তাইলে আমরা পাবো 125 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? এই 180 থেকে আমরা 70 ডিগ্রি বিয়োগ করব, তাইলেই পাবো উত্তর আসবে হচ্ছে 110 ডিগ্রি। 90 ডিগ্রি সম্পূরক কোণ 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে দুইটা যোগ করলে 180 হয়। 120 ডিগ্রি সম্পূরক কোণ 180 থেকে 120 বিয়োগ করব, আসবে হচ্ছে 60 ডিগ্রি। এটি হবে উত্তর। 28 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 28 ডিগ্রি সম্পূরক কোণ বের করতে হবে। 28 ডিগ্রি 180 থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে 152, এটা 2 দ্বারা ভাগ করতে হবে, আসবে হচ্ছে 76 ডিগ্রি। তখন উত্তর হবে হচ্ছে 76 ডিগ্রি। আমরা একটু দ্রুত আগাচ্ছি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে একদম সোজা জিনিস, সেই ক্ষেত্রে এখানে এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। দুইটি সম্পূরক কোণের অনুপাত 23:13, কোণ দুইটি কত? দুইটা সম্পূরক কোণের অনুপাত 23:13। যদি 23:13 হয় তাহলে আমার ভাগ করতে হবে হচ্ছে 180 ডিগ্রিকে। 180 ডিগ্রিকে 23 এবং 13 অনুপাতে ভাগ করতে হবে, আসবে হচ্ছে 115 ডিগ্রি এবং 65 ডিগ্রি। তারপরে আছে হচ্ছে 52 নাম্বার, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে আমাদের যদি একটা কোণের মান x হয় আর একটা কোণের মান হবে হচ্ছে x মাইনাস 80/2, এটা হবে, এই দুইটা সমান হবে। দুইটা সমান হইলে আমাদের একটা আসে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে হচ্ছে কোণের মানটা, এটাই প্রশ্নের উত্তর। তারপরে আছে হচ্ছে 53তে বলা আছে একটা ত্রিভুজের একটি কোণের মাপ 82 ডিগ্রি, বাকি দুইটি কোণের অনুপাত হচ্ছে 2:5, সব থেকে ছোট কোণের মাপ কত? তো একটা কোণের মাপ হচ্ছে 82 ডিগ্রি আর দুইটা হচ্ছে আপনার 2:5। 2:5 যদি হয় তাহলে টোটাল একটা ত্রিভুজের মধ্যে কোণ থাকে 180 ডিগ্রি, আসবে হচ্ছে 98 ডিগ্রি। 98 ডিগ্রিকে আমাদের 2:5-এ ভাগ করে নিতে হবে। তো ছোট কোণ চাইছে আমাদের, ছোট কোণ হচ্ছে 2 মানে হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, 7-এর মধ্যে 2,
ইন্টু আসবে হচ্ছে 98 ইকুয়ালস আসবে হচ্ছে 28 ডিগ্রি। 28 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে আছে 54, একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 এবং ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এইটা একটা জানার মতো একটা অঙ্ক, এটা আপনারা একটু মাথায় রাখবেন, মনে রাখবেন। তিনটি কোণের অনুপাত 1:2:3 এটা বলা আছে। এটার বলার মানে হচ্ছে একটা 90 ডিগ্রি হলে 60 ডিগ্রি আর আসবে হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে কোণগুলা, কোণের মূল মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে কি হয়? 90 ডিগ্রি হইলে কোণটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা আসবে হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরে নেন হচ্ছে 60 ডিগ্রি, এটা ধরে নেন হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার। তো এই 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি যদি কোনো একটা ত্রিভুজের তিনটা কোণ হয় তাহলে বাহুগুলোর অনুপাত মুখস্থ করতে হবে আপনার। এটা হচ্ছে 2x, 60 ডিগ্রির বিপরীতটা হচ্ছে √3x, আর এটা হয় হচ্ছে x। এটা কেন হিসাব করতে হবে? এটা হিসাব করতে হবে এই কারণে যে আমরা এই অঙ্কটা যখন করব তখন দেখবেন একদম ইজি হয়ে গেছে। বলছে হচ্ছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এইটা আসবে হচ্ছে 6, অর্থাৎ 2x ইকুয়ালস আসবে হচ্ছে 6 করবেন। তারপরে আছে প্রশ্ন 55তে বলা আছে যে ত্রিভুজে দুইটি কোণের পরিমাপ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি সেটি কোন ধরনের ত্রিভুজ? তো ত্রিভুজের কোণ হচ্ছে টোটাল হচ্ছে তিনটার মধ্যে একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ তিনটা যোগ করলে আপনার 180 ডিগ্রি হইতে হবে। তাহলে যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে এই প্রতীকটার অর্থ কি? এই প্রতীকটার অর্থ হচ্ছে সর্বসম। সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান, অর্থাৎ আকার, আকৃতি এবং পরিমাণ সমান। এই সাইনটা হচ্ছে সর্বসম, অর্থাৎ এরকম একটা ঢেউ দেয়, নিচে হচ্ছে সমান সমান দেয়। এখানে কিছু সাইন দেওয়া আছে, সেগুলো আপনারা সবাই জানেন, তাও একবার বলি। এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে স্মলার দেন, বৃহত্তর ক্ষুদ্রতর, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস, বৃহত্তর সমান, এটা হচ্ছে ক্ষুদ্রতর বা সমান, এটা সমান সমান, এটা সমান নয়, এটা হচ্ছে সর্বসম। এই সাইনটা হচ্ছে ত্রিভুজের, এটা হচ্ছে কোণের লম্ব সমান্তরাল রেখা, এটা আমরা ব্যবহার করি না খুব একটা। আর যেহেতু সুতরাং এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো জানার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। এই সর্বসম একবার আসছিল, সেই জন্য হয়তো দিছে বইয়ের মধ্যে, না দিতেও না। তারপরে আছে হচ্ছে 57, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেল ক্যান বি কনস্ট্রাক্টেড উইথ দ্য হেল্প অফ দ্য রুলার অ্যান্ড দ্য পেয়ার অফ কম্পাস? কম্পাস এবং রুলার দিয়ে কোন অ্যাঙ্গেলটা আঁকা যায় এখানে সেটা জিজ্ঞাসা করছে। তো আমরা চাঁদা এবং কম্পাসের মাধ্যমে আঁকতে পারি হচ্ছে 30 ডিগ্রি, তারপরে রাখতে পারি হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো 75কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 37.5 ডিগ্রি। যে কোনো কোণ একে তারা 2 দিয়ে ভাগ করতে পারবো আমি চাইলে, 2 ভাগ করা একদমই সোজা। সেই জন্য আমরা এটা আসবে হচ্ছে 37.5 ডিগ্রি। এই 37.5 ডিগ্রি কোণ আমরা আঁকতে পারবো কাটা কম্পাস দিয়া এবং স্কেল দিয়া। এই 37.5 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই ছিল আমাদের আজকের রেখার যেই পার্ট, রেখা এবং কোণের যেই পার্টের বইয়ের অংশ, সেই বইয়ের অংশ আমরা এখন দেখলাম। এইটুকুই ছিল আজকের অংশ, 22তম চ্যাপ্টার। আপনাদের কাছে বই আছে তারা বই দেখে নেবেন, অথবা না থাকলে আমাদের যে ক্লাস আছে এই ক্লাস দেখলে আপনার চলবে, কারণ বইটাই আমরা আলটিমেটলি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনাদের কোনো সাজেশন থাকলে বা কোনো রিকোয়েস্ট থাকলে এটা চাইলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এখানে কমেন্ট লেখার জায়গা আছে, লাইভের পরেও লিখতে পারবেন অথবা এখনও চাইলে লিখতে পারেন। সেটার যদি কোনো সাজেশন থাকে সেটা আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন। তো আমরা আজকে এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি, কারণ আজকে আর করব না। আজকে মোটামুটি আধা ঘন্টার মতো ক্লাস নিলাম, আমরা চেষ্টা করলাম কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারবেন, অথবা আমাদেরকে জানাইতে পারবেন যে কোনোভাবে। জানাইলে আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব সেটার অ্যান্সার করার জন্য। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টে লিখতে পারেন।
বা কোনো সাজেশন বা কোনো রিকোয়েস্ট যদি থাকে সেটাও আপনারা করতে পারেন। ঠিক আছে, হয়তো কারো বলার কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা শেষ করি আজকের লাইভটা। দেখা হবে পরবর্তী যে কোনো ক্লাসে, সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।